টার্গেট বইয়ের মডেল কোয়েশ্চেন সেট 14 নম্বরে আমরা চলে এসেছি। তো আজকেও সেই আগের ভিডিওগুলোর মতোই 6টা এমসিকিউ প্র্যাকটিস করব। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জন এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা হবে। তোমরা কি জানো জনসংখ্যার অঙ্ক আমরা চক্রবৃদ্ধির ফর্মুলা দিয়ে করি। চক্রবৃদ্ধির ফর্মুলা বলতে a ইন্টু মানে a ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে কোনটাকে কি বলে তোমরা সবাই নিশ্চয়ই জানো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কি বলে দিয়েছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, তাহলে বর্তমান কোনটাকে জানি, পি কেই জানি, তো পি কে পি দিয়েই বলছে। তাও চলো আমি সাইডে লিখে নিই, পি কে এখানে পি ধরেছে। এবার কি বলেছে, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার মানে আর সমান সমান বলেছে 2%। এন বছর পরে জনসংখ্যা কত হবে, মানে এন ইকুয়ালস টু এনই ধরেছে। তোমরা জানো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এই সময়টাকে এন হিসেবেই লিখি, তো সেটা প্রশ্নে এনই ধরেছে। আমাদের বের করতে হবে এন বছর পরে জনসংখ্যা কত হবে, মানে এ জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে চলো এটাকে যদি আমি এখানে ভালো করে লিখি, এ সমান সমান পি এর জায়গায় পি 1 প্লাস আর এর জায়গায় খালি 2r হবে, ব্যাস আর কিচ্ছু না, সব জায়গাতে সেম। এই 2 দিয়ে 100 কেটে গেলে নিচে পড়ে থাকবে 50। তাহলে কত হলো, পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার এন। কোনটা হলো তোমাদের রাইট আনসার, বি হয়ে যাবে, হলো তোমাদের রাইট আনসার। 2 নম্বর প্রশ্নটাতে আমরা চলে এসেছি। 2 নম্বর প্রশ্নটা বলছে যে এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6 সমীকরণটির বীজ অথবা বীজদ্বয়, মানে একটাও বীজ হতে পারে বা দুটোও বীজ হতে পারে, সেটা আমাদের বের করতে হবে। তো কি বলেছে, এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6, তোমরা বজ্রগুণন করে দাও। এক্স স্কোয়ার দিয়ে নিচে একটা 1 আছে, গুণ হলে এক্স স্কোয়ার থাকবে, 6 এর সাথে এক্স গুণ হলে 6x, ঠিক আছে। তো 6x টাকে বাদিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 0। এখান থেকে এক্স কমন নাও, তাহলে পরে থাকে এক্স মাইনাস 6 সমান সমান 0। তো দুটো রাশির গুণফল যখন 0 হয় তখন আমরা বলতে পারি হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে এক্স যদি 0 হয়ে যায় তাহলে এক্স সমান সমান 0 এটা লিখতে পারি, অথবা এক্স মাইনাস 6 এটা সমান সমান 0 লিখতে পারি। তো এখান থেকে আমাদের একটা জিনিস বেরোচ্ছে, এক্স সমান সমান 6। তার মানে এক্স 0 হতে পারে 6ও হতে পারে। তাহলে কোনটা হবে, দেখো সি হবে তোমাদের রাইট অ্যান্সার, কারণ এখানে দুটোই বলে দিয়েছে, যার ফলে সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান সমান কিউ আর। আচ্ছা ছবিটা আগে এখানে একটা বৃত্ত বলেছে, তো সেই বৃত্তের ক্ষেত্রে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও হচ্ছে হলো এর কেন্দ্র। এইবার বলেছে পি কিউ একটি ব্যাস, ঠিক আছে, ব্যাস বলতে পুরোটা টেনে দেবো, এটা পি এটা কিউ। এবার পি আর সমান সমান আর কিউ, তার মানে কি আর হচ্ছে হলো মাঝখানে এমন একটা বিন্দু যেখান থেকে পি এর দূরত্ব এবং কিউ এর দূরত্ব সমান। তাহলে এখানে ধরি, এটাকে আমরা ধরবো আর। তাহলে পি আর যদি মিলিয়ে দিই এইভাবে এবং আর কিউ যদি এভাবে মিলিয়ে দিই, তো দেখো দুটো মোটামুটি সমান আসছে, ঠিক আছে। তো এরকম হলে আমাদের আর পি কিউ এর মান বের করতে বলেছে। আর পি কিউ এই কোণটা কত হবে আমাদের বের করতে বলেছে, খুব সহজ। আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ মানে যদি একটা বৃত্তের হাফের ওপরে যদি একটা ত্রিভুজ থেকে থাকে, তার যে কোণটা তোমাদের পরিধিকে টাচ করবে, ঠিক আছে, মানে ওপরের দিকে, সেই কোণটা সবসময়ের জন্য 90 ডিগ্রি হবে। যদি কেউ জানতে চাও এটা 90 ডিগ্রি কি করে হয়, ঠিক আছে, আমি চলো তোমাদের বলে দিই। আমরা কি জানি, যে কোনো একটা বৃত্ত, একটু টাইম নিয়ে তোমাদেরকে বোঝাই দেখো, যে কোনো একটা বৃত্তের ধরো আমরা এইখান থেকে এইটুকু চাপ একটা আঁকলাম, জানো এটাকে চাপ বলে, সেটা ধরো একটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে যদি মিলিয়ে দিই। আবার এই দুটো চাপ থেকেই পরিধিতে আর একটা কোণ উৎপন্ন করবে। তো কেন্দ্রে যদি কোণটা হয় 2θ, তাহলে এইখানে কোণটা হবে থিটা, মানে এর হাফ উপরেরটা হবে। তাহলে একই রকম ভাবে দেখো, এই পুরোটা হচ্ছে একটা বৃত্তচাপ, তার উপরে এইটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। তার মানে এই কোণটার হাফ হবে এই কোণটা, 90 ডিগ্রি কিনা তোমরা ভুলে যাও, এখন খালি জানো যে এই কোণটা কেন্দ্রস্থ কোণ। আবার সেই একই চাপের ওপরে দেখো ওইটা পরিধিস্থ কোণ। তাহলে এই কোণটা কত হবে, একটা সরল রেখার পুরো এই যে নিচের যে কোণটা বা উপরের কোণটা কত হয়, 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তো এইটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটা নিশ্চয়ই এর অর্ধেক হবে। তো সেইখান থেকে এসছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। যাই হোক, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এবার তোমাদের একটা প্রশ্নে বলে দিয়েছে যে পি আর সমান সমান আর কিউ, মানে এই বাহু এবং এই বাহু সমান, তার মানে এই কোণ এবং এই কোণ সমান হবে, তাই তো। তাহলে এটাকে যদি এক্স ধরি, এটাকেও এক্স ধরতে পারি, তাই তো। এইবার তাহলে তিনটে কোণই যখন আমরা পেয়ে গেলাম, তাহলে লিখতে পারি এক্স প্লাস 90 প্লাস এক্স সমান সমান 180 ডিগ্রি, তাই তো। তাহলে এখান থেকে কি করতে পারি, 2x সমান সমান 90টাকে ডান দিকে নিয়ে গেলে 180 থেকে 90 বিয়োগ দিলে 90। তাহলে 2x সমান সমান যদি 90 হয়, অতএব x সমান সমান 90/2 সমান সমান 45। আমি ডাইরেক্ট অঙ্কটা করতে পারতাম,
কিন্তু তোমাদেরকে আমি একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি হলো তোমাদের রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটাতে আমরা চলে এসেছি। বলছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান 2 হলে সাইন টু দি পাওয়ার 2025 এবং কস টু দি পাওয়ার 2025 এর মান কত হবে? এরকম ধরনের অঙ্ক আমি আগে একবার করিয়েছিলাম, ঠিক সেই সেম প্রসেসেই আজকেও করব। কি বলে দিয়েছে আমাদের? সাইন থিটা প্লাস কোসেক থিটা। তো কোসেক থিটাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/sin থিটা লিখতে পারি, সমান সমান 2 বলে দিয়েছে। ঠিক আছে, যাই হোক এটার আমি শর্ট ট্রিকও তোমাদেরকে বলবো কিভাবে তাড়াতাড়ি করবে, কারণ 1 নম্বরের প্রশ্ন তো এত বেশি বড় করে লাভ নেই। তো এখানে যদি আমি নিচে সাইন থিটা যদি লসাগু নিয়ে নিই, তাহলে এখানে কত হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস ডান দিকে 1 ইকুয়ালস টু 2, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 সাইন থিটা। ঠিক আছে, বা সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, এইটাকে বাদিকে নিয়ে এলাম, তাহলে 2 সাইন থিটা আর প্লাস 1 তো বাদিকে ছিলই, সমান সমান 0। এবার দেখো এটাকে আমরা একটা ফর্মুলাতে নিয়ে আসবো, যে ফর্মুলাটা হচ্ছে হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তো a স্কোয়ার বলতে সাইন থিটা তার হোল স্কোয়ার, মাইনাস 2 ইন্টু a বলতে কত? সাইন থিটা ধরেছি, এবং b বলতে একটা এক্সট্রা 1 ধরে নেবো, তাহলে 2ab প্লাস b স্কোয়ার সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে যে কোনো একটা জিনিসের স্কোয়ার সমান সমান যদি 0 হয়, তাহলে বলতেই পারি সেই ভেতরের সংখ্যাটাও সমান সমান 0ই হবে। ঠিক আছে, তো এখান থেকে বা কত পেলাম? সাইন থিটা সমান সমান 1 পেলাম। তো সাইন থিটা যদি 1 হয়, তাহলে কোসেক থিটা কত হবে? তাহলে কোসেক থিটা কত হবে? সাইনের উল্টো, মানে একের উল্টো, একের উল্টো একই হবে। তাহলে সাইন এবং কোসেক দুটো মিলিয়ে একই 1 1 করেই পেলাম। আমাদের মান বের করতে হবে এইটা, কি আছে? সাইন টু দি পাওয়ার 2025, সাইনের মান 1 পেয়েছি, তাহলে 1 টু দি পাওয়ার 2025 যোগ কোসেক, আচ্ছা দেখো কস লিখেছি আমরা, এখানে কোসেক হবে। যাই হোক, তাহলে কোসেক টু দি পাওয়ার 2025, কোসেক 1 পেয়েছি, তাহলে 1 টু দি পাওয়ার 2025। তো দেখো 1 টু দি পাওয়ার 2025 এর মানে কি? 1 কে 2025 বার গুণ করতে হবে, ভাই একই থাকবে, তাহলে 1 হলো, প্লাস 1 কে 2025 বার গুণ করলে একই থাকে, তাহলে 1 যোগ 1 2 হলো তোমাদের রাইট অ্যান্সার। এইবার তোমাদের চলে আসে শর্ট ট্রিক, বলেছিলাম না শর্ট ট্রিক। তো দেখো এই ধরনের প্রশ্নে যখন দেখবে যে সাইন বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের পাওয়ারে অনেক বড় বড় সংখ্যা আছে, আর এরকম একটা সম্পর্ক তোমাদের বলে দেবে, ঠিক আছে, আর তোমাদের এরকমই বলে দেবে, ঠিক আছে, হয় এখানে সাইন মানে 2 এর জায়গায় হয়তো 4 থাকতো, তাহলে যদি 4 থাকতো তোমরা কি করতে? এটাকে 2 এটাকে 2 করে 4 ভেবে নিতে, 2 আছে তাহলে অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে, মানে সাইনের মান 1 হবে, কোসেকের মান 1 হবে, এরকম ভাবে ভাগ করে নিতে হবে, তাহলে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে, ডাইরেক্ট বেরিয়ে যাবে। দেখো কি বলেছে? সাইন থিটা প্লাস কোসেক থিটা 2, আমি সাইন যদি 1 ধরি, কোসেক যদি 1 ধরি, তাহলে দুটো যোগ করে 2 হচ্ছে, তাহলে এখানে ডাইরেক্ট 1 মান বসিয়ে দেবে, তোমাদের এত কিছু করতে হবে না। এটাই আমার শর্ট ট্রিক। যে দেখো প্র্যাকটিস করতে করতে তোমাদের এমন একটা জায়গায় যেতে হবে যে তোমরা প্রশ্ন দেখেই যে বুঝতে পারো যে কিভাবে করবো। ঠিক আছে, শর্ট ট্রিকটা যাতে সঙ্গে সঙ্গে মাথায় আসে, কারণ এত বড় প্রশ্ন করে তুমি যদি মাত্র 1 নাম্বার পাও, সেটা কিন্তু সময়ের সাথে সত্যি ছেলে খেলা করা হচ্ছে, যার ফলে তোমাদের শর্ট ট্রিকটা মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। কি বলছে? একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক। আচ্ছা, তোমাদের ঘনকের ক্ষেত্রে আমি ফর্মুলা লিখিয়েছিলাম যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? যদি ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য এক্স হয়ে থাকে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 6x স্কোয়ার, তাহলে সেইটা সমান সমান এস বলে দিয়েছে। আর ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়ে থাকে, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত বলেছিলাম? √3 ইন্টু এক্স, তাহলে সেইটা সমান সমান কত বলেছে? ডি বলেছে। ঠিক আছে, এগুলো কিভাবে এলো? যদি তোমাদের কারোর মধ্যে প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে যে দাদা জানি না আমরা এখানে এগুলো কিভাবে বেরোয়, আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এইবার আমাদের বলেছে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক বের করতে। তো কি করব? দেখো দুটোর মধ্যে কমন কি সেটা বের করো। এইটা পুরোটার মধ্যে আমরা এক্স দেখতে পাচ্ছি, এইটার পুরোটার মধ্যে আমরা এক্স দেখতে পাচ্ছি, তো এক্স বের করে নাও। এখান থেকে যদি এক্স বের করে নিই, তাহলে এক্স স্কোয়ার সমান সমান এস বাই 6, আর এখান থেকে এক্স সমান সমান কত? এস বাই 6 তার রুট। আর এখানে এখান থেকে এক্স বের করা খুব সহজ, এক্স সমান সমান ডি বাই √3। তাহলে এটাও এক্স এটাও এক্স, তাহলে আমরা এই ডান দিকের গুলোকে সমান লিখে দিতে পারি, তাহলে লিখতেই পারি অতএব √s/6 সমান সমান ওইদিকে কত? টি বাই √3। এইবার এইটা হচ্ছে তোমাদের এস এবং ডি এর মধ্যে সম্পর্ক, কিন্তু তোমাদের এই ফর্মে চাইনি, আর একটু সিম্পলিফাই করতে হবে। কি করবে তোমরা? দুদিকেই বর্গ করে দেবো, তাহলে যদি এইটার টোটালটার উপরে যদি বর্গ করে দিই, তাহলে কি হবে? রুট উঠে যাবে, তাহলে পড়ে থাকবে s/6। আর এইদিকে যদি টোটালটার উপরে বর্গ করে দিই, তাহলে ডি এর বর্গের জন্য ডি স্কোয়ার এবং √3 এর বর্গের জন্য কত হবে?
√3 ইন্টু √3 সমান সমান 3 হয়, তাহলে নিচে 3 আসবে। তো দেখো এই 3 এবং 6 কাটাকুটি করে 2 পড়ে রইলো। এইবার আলটিমেটলি একটা সিম্পলিফাইড ফর্মে চলে এলো। এখানে ডান দিকে একটা 1 আছে, তাহলে s এর সাথে 1 গুণ হলে s, d স্কোয়ারের সাথে 2 গুণ হলে 2d স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমরা আলটিমেটলি পেলাম। এবার এটা কোথায় বলেছে দেখো, s ইকুয়ালস টু 6d স্কোয়ার, না এটা হবে না। 3a 7 না, এটাও নয়। s কিউব তো নেই। d স্কোয়ার ইকুয়ালস টু s/2। আচ্ছা দেখো এইখান থেকেই কিন্তু আমাদের এটা এসছে। কিভাবে? এইটাকে যদি সিম্পলিফাই করি, তুমি এটাকে বজ্রগুণ করে দাও, তাহলে গুণ করলে কত আসে? 2d স্কোয়ার সমান সমান s। তো 2d স্কোয়ার সমান সমান s, তাহলে d হলো আমাদের রাইট অ্যান্সার। একদম লাস্ট প্রশ্ন, মানে 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখো পুরো কমন অঙ্ক। আমি দেখো যত তোমাদের মডেল কোয়েশ্চেন সেটে পেছন দিকে যাচ্ছি, যত সংখ্যা আমাদের বাড়ছে, সবে 14তে এসছি, এখন অনেক দূর আছে, 32 পর্যন্ত আছে সম্ভবত। তো 14 পর্যন্ত আস্তে আস্তেই প্রায় প্রত্যেকটা সেটে মিনিমাম 1 থেকে 2টো অঙ্ক কমন পাচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যে মডেল কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করার কি গুরুত্ব। যাই হোক, তো দেখো প্রশ্নটা কিভাবে করব। তোমাদেরকে এতগুলো সংখ্যা বলে দিয়েছে, সেই সংখ্যাগুলির গড় 15 হলে, আচ্ছা গড় মানে কি, সবকটা সংখ্যা যোগ করব ডিভাইডেড বাই, দেখো কিভাবে করি, +14 প্লাস এক্স প্লাস 16 প্লাস ওয়াই প্লাস 22, সবকটা সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা আছে, কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, তো 7 দিয়ে ভাগ করব, করে গড় বেরোবে। তাহলে আমাদের সেটা বলেই দিয়েছে 15। এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো কি করবো, এখানে 9 আর 11 যোগ করে 20, 30 34, 34 আর 6 40, 50, 50 আর 20 70, 72। তাহলে 72 যোগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 7 সমান সমান 15। বজ্রগুণন করে দাও, 15-র নিচে একটা মনে মনে 1 আছে, সেই 1 দিয়ে যদি ওপরের গুলো গুণ হয়, তাহলে ওপরেরটাই পড়ে থাকবে। আর 7 15 কত হয়, 70, আর 5 7 35, মানে 105। এবার এক্স প্লাস ওয়াই বের করে নাও। এক্স প্লাস ওয়াই সমান সমান 105 বিয়োগ 72, কত হয়, 5-এর থেকে 2 বাদ দিলে 3, 10-এর থেকে 7 বাদ দিলে 3, 33 হলো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 33, এ হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার। যাই হোক, আমি তোমাদের বারবার করে বলছি যে মডেল কোয়েশ্চেন সেট বারবার প্র্যাকটিস করো, যার ফলে মিনিমাম একই ধরনের প্রশ্ন, দেখো একদম প্রপার মানে এক্সাক্ট প্রশ্ন তো কমন পাবে না, ঠিক আছে, কিন্তু ধরন তো কমন পাবে না। তো সেইটার জন্য আমার পরামর্শ অনুযায়ী প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই তোমাদের নাম্বার বাড়বে। যাই হোক, আশা করি 6টা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি এছাড়া মানে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো।